আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সুমাইয়া ইউকে কোচিং এর পক্ষ হতে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 9 এর একটি ম্যাথ ক্লাস চ্যাপ্টার 2 অনুক্রম ও ধারা। আজকের ক্লাসের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অনুক্রম। তো চলো প্রথমেই আমরা জেনে নেই অনুক্রম কি। অনুক্রম হচ্ছে কতগুলো সংখ্যা বা রাশিকে যদি একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে ক্রমান্বয়ে সাজানো হয় তাহলে দেখা যাবে তার প্রতিটি পদ তার পূর্বের এবং পরের পদের সাথে একটি সম্পর্কে রয়েছে। এটা যে সম্পর্কে রয়েছে এটা আমরা যার মাধ্যমে বা যেভাবেই জানতে পারি সেটি হচ্ছে আমাদের অনুক্রম। তো চলো এবার আমরা উদাহরণের মাধ্যমে অনুক্রমটাকে বোঝার চেষ্টা করি। দেখো ফার্স্টে আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, একটা স্বাভাবিক সংখ্যার অনুক্রম 1 2 3 4 5 ডট ডট ডট। তো এটা একটা স্বাভাবিক সংখ্যার অনুক্রম। এখানে যদি আমরা একটু খেয়াল করি, আমাদের পরবর্তী পদটা যদি বিবেচনা করি যেটা হচ্ছে আমাদের 2 এর সাথে আমাদের পূর্ববর্তী পদের পার্থক্য হচ্ছে 1। সিমিলার ভাবে 2 এর সাথে তার পরবর্তী পদের পার্থক্য হচ্ছে আমাদের 1। তাহলে আমরা সংজ্ঞাটা বলেছিলাম এরকম যে আমাদের প্রত্যেকটি পদ তার পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদের সাথে একটি একটি সম্পর্কে রয়েছে। দেখো এখানে আমাদের 2 তার পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদের সাথে একটি পার্থক্যে রয়েছে বা একটা সম্পর্কে রয়েছে। দেখো এটা আমরা আরো ভালো মতো বোঝার জন্য যদি পরবর্তী মানটাকে নিয়ে কাজ করি, দেখো 3 আর 2 এর পার্থক্য হচ্ছে আমাদের 1, 3 এর সাথে 4 এর পার্থক্য হচ্ছে আমাদের 1। তাহলে আমরা বলতে পারি 3 সংখ্যাটি তার পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যার সাথে একটি সম্পর্কে রয়েছে। এরকম সম্পর্কে থাকার যে সম্পর্কে থাকলে যেভাবে আমরা জানতে পারবো সেটি হচ্ছে আমাদের অনুক্রম। দেখো আরো ভালোভাবে বোঝার জন্য আমরা কিছু উদাহরণ দিয়ে দেখাচ্ছি। প্রথম যে উদাহরণটা রয়েছে, দেখো তোমাদের বইয়ের ধ্রুবক অনুপাত। ধ্রুবক অনুপাত হচ্ছে যে অনুক্রমের প্রত্যেকটি পদ একই। দেখো এখানে আমরা একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এখানে দেখো প্রথম যে অনুক্রমটি রয়েছে 1 1, প্রত্যেকটি পদ 1 এবং সর্বশেষ যে পদটি রয়েছে সেটিও হচ্ছে আমাদের 1। অর্থাৎ আমাদের এই অনুক্রমের প্রত্যেকটি পদ একই। তাহলে আমরা বলতে পারি এই অনুক্রমটি হচ্ছে একটি ধ্রুবক অনুক্রম। দেখো ধ্রুবক অনুক্রমের ক্ষেত্রে আমাদের nতম পদটা কি হয়? nতম পদটা হচ্ছে ওই সংখ্যাটি হয়, অথবা আমরা লিখতে পারি n সমান সমান 1। তো দেখো এর পরবর্তী অনুক্রমটা হচ্ছে কত? আমাদের 2। পরবর্তী পদটাও 2। এভাবে করে দেখো আমাদের সর্বশেষ পদটাও হচ্ছে 2। তাহলে এই অনুক্রমের প্রত্যেকটি পদ একই, অতএব আমরা বলতে পারি এই অনুক্রমটি হচ্ছে একটি ধ্রুবক অনুক্রম। এই ধ্রুবক অনুক্রমের জন্য আমাদের nতম পদ হচ্ছে ওই সংখ্যাটি হয়, অতএব বলতে পারি an সমান সমান হচ্ছে আমাদের 2। এর পরবর্তী যে অনুক্রমটি রয়েছে সেটি হচ্ছে পর্যায়ক্রমিক অনুক্রম। যে অনুক্রমে একটি নির্দিষ্ট সংখ্যক পর পর পুনরাবৃত্তি হয় সেটি হচ্ছে আমাদের পর্যায়ক্রমিক অনুক্রম। দেখো এখানে আমরা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। প্রথম পদটি হচ্ছে 1, পরবর্তী পদটি হচ্ছে আমাদের -1। অর্থাৎ 1 এবং -1 এই দুটি পদ দেখো আমাদের আবারও রিপিট হয়েছে, 1 এবং -1। এরকম করে পর্যায়ক্রমে যদি পরপর পদগুলো পুনরাবৃত্তি হয় তাহলে আমরা সেই অনুক্রমটাকে বলতে পারি পর্যায়ক্রমিক অনুক্রম। দেখো আরেকটি দিয়েছি উদাহরণ 3 -3। এই 3 এবং -3 আমাদের আবারও পুনরাবৃত্তি হয়েছে। এরপরে যদি এরকম আবারও আমাদের পুনরাবৃত্তি থাকতে পারে 3 -3, তো এই ধরনের অনুক্রমটাকে আমরা কি বলতে পারি? এই ধরনের অনুক্রম হচ্ছে আমাদের পর্যায়ক্রমিক অনুক্রম। তো দেখো আমাদের প্রথম যে উদাহরণটি রয়েছে তার জন্য আমরা nতম পদটা লিখেছি -1 টু দি পাওয়ার n প্লাস 1, যেখানে nটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা, n এর মানটা হচ্ছে 1 2 3 ডট ডট ইনফিনিটি পর্যন্ত। তো চলো এখানে আমরা nতম পদটা দিয়ে দেখি যে আমাদের অনুক্রমটি আসে কিনা। আমাদের কি ছিল? -1 এর উপরে পাওয়ার n প্লাস 1। তো প্রথম অনুক্রমটি বের করার জন্য আমরা এখানে n এর মানগুলো বসাবো। n এর মান 1 2 3 ডট ডট ইনফিনিটি পর্যন্ত আমরা বসাবো। দেখো যদি আমরা ফার্স্টে n এর ভ্যালু 1 বসাই সেক্ষেত্রে আমাদের কি হবে? -1 এর উপরে পাওয়ার 2, অর্থাৎ শুধু 1 হবে। এরপরে যদি আমরা -1 এর উপরে এখানে n এর পাওয়ারটা 2 বসাই তাহলে আমাদের কত আসে? -1 এর উপরে হচ্ছে পাওয়ার 3 হয়। অতএব এটা আমরা কি লিখতে পারি? -1। তো দেখো এখানে আমাদের প্রথমে যখন আমরা n এর ভ্যালু 1 বসিয়েছিলাম তখন আমাদের ভ্যালু আসছিল 1, যেটা হচ্ছে আমাদের অনুক্রমের প্রথম পদ। যখন আমরা 2 বসিয়েছিলাম তখন এসেছে আমাদের -1। এভাবে করে যদি আমরা 3 4 বসাই তাহলে অনুক্রমের পরবর্তী পদগুলো পাবো। অতএব বলতে পারি 1 -1 এর জন্য আমাদের nতম পদ হচ্ছে -1 টু দি পাওয়ার n প্লাস 1, যেখানে আমাদের n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এর পরবর্তী অনুক্রমটি দেখো 3 -3 এর জন্য আমাদের nতম পদটি হচ্ছে কত? 3 ইন্টু -1 টু দি পাওয়ার n প্লাস 1, যেখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো দেখো এখানে আমাদের এই অনুক্রমটার ভিতরে যদি আমরা এই nতম পদের ভিতরে যদি আমরা মান বসাই তাহলে আমরা দেখব যে এই অনুক্রমটি পাওয়া যায় কিনা। তো দেখো এখানেই যদি আমরা 3 বসিয়ে দিই
অর্থাৎ 3। দেখো 3 ইন্টু -1 টু দি পাওয়ার n প্লাস 1। 3 -1 এর উপরে n এর জন্য প্রথম ভ্যালুটা হচ্ছে আমাদের 1, প্রথম পদের জন্য 1 বসালে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 এন্ড -1 এর উপর স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে আমাদের 1ই হবে। 1 ইন্টু 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 3। সিমিলার ভাবে আমরা যদি দ্বিতীয়টা বের করার চেষ্টা করি, দেখো দ্বিতীয়টা যদি বের করার চেষ্টা করি তাহলে কি আসে যে এখানে 3 -1 এর উপরে n এর মান হচ্ছে আমাদের 2 প্লাস 1। তো 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 3। তো এটা করলে আসবে কত, -1 টু দি পাওয়ার 3 সমান সমান হচ্ছে আমাদের -1। আর -1 এর সাথে 3 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে আমাদের -3। দেখো এই অনুক্রমে যখন আমরা n এর ভ্যালু 1 পেয়েছিলাম তখন 3 1 বসিয়েছিলাম, যখন আমরা 2 বসিয়েছিলাম তখন -3, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় পদ পেয়ে গিয়েছি। এভাবে করে যদি আমরা 3 4 5 মানগুলো বসাই তাহলে আমরা পরবর্তী পদগুলো পেয়ে যাব। এরপরে দেখো আমাদের উদাহরণ 3, বর্গাকার সংখ্যার অনুক্রম। যদি কোনো সংখ্যাকে আমরা কোনো সংখ্যাকে বর্গাকারে প্রকাশ করি কিভাবে লেখা যায়, আমরা যদি এখানে লিখি যে 1 তার উপর স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে আমাদের 1। 2 কে যদি স্কয়ার করি তাহলে আসে হচ্ছে আমাদের 4। 3 কে যদি স্কয়ার করি তাহলে হচ্ছে আমাদের 9। 4 কে যদি স্কয়ার করি তাহলে হচ্ছে আমাদের 16। অর্থাৎ 1 কে স্কয়ার করে 1, 2 কে স্কয়ার করে 4, 3 কে স্কয়ার করে 9 এবং 4 কে স্কয়ার করে আমরা কত পেয়েছি 16। বর্গাকার এই যে সংখ্যাটি রয়েছে দেখো 1 4 9 16 25। দেখো এটাকে আমরা 1 স্কয়ার লিখতে পারি, 1 হচ্ছে 1 স্কয়ার লেখা যায়, 4 কে 2 স্কয়ার লেখা যায়, 9 কে 3 স্কয়ার লেখা যায়, 25 কে হচ্ছে 5 স্কয়ার লেখা যায়। অর্থাৎ এই সংখ্যাগুলোকে বর্গাকারে প্রকাশ করা যায়, যার কারণে আমরা এই অনুক্রমটিকে বলতে পারি হচ্ছে বর্গাকার সংখ্যার অনুক্রম। তো চলো এরপরে আমরা জেনে নিই এই অনুক্রমের n-তম পদটা আমরা কিভাবে বের করব। দেখো এখানে যদি আমরা n এর ভ্যালুটা হচ্ছে কি একটা স্বাভাবিক সংখ্যা 1 2 3 4। তো আমরা যদি এখানে এখানে n-তম পদটা যদি n স্কয়ার বিবেচনা করি, দেখো n স্কয়ার অর্থাৎ n এর ভ্যালুগুলো হচ্ছে আমাদের 1 2 3 4। যদি আমরা n এর পরিবর্তে 1 বসাই তাহলে 1 কি স্কয়ার করলে 1, n এর পরিবর্তে যদি আমরা 2 বসাই 2 কি স্কয়ার করলে 4, n এর পরিবর্তে 3 বসালে 3 কি স্কয়ার করলে 9। অর্থাৎ দেখো এটাতে যদি আমরা মান বসাই বা বসানোর চেষ্টা করি দেখবা আমরা এই বর্গাকার সংখ্যার অনুক্রমটি পেয়ে যাব। দেখো প্রথমে হচ্ছে 1 কি স্কয়ার করলে 1, আমরা হচ্ছে প্রথম যে অনুক্রমটি পেয়ে গিয়েছি। 2 কি স্কয়ার করলে হচ্ছে আমাদের 4 আসছে, দ্বিতীয় অনুক্রমটি পেয়ে গিয়েছি, দ্বিতীয় পদটি পেয়ে গিয়েছি। 3 কি স্কয়ার করলে হচ্ছে 9, আমরা তৃতীয় পদটি পেয়ে গিয়েছি। এভাবে করে আমরা বাকি পদগুলো পাবো, যার কারণে আমরা বলতে পারি যে এই অনুক্রমটির জন্য আমাদের n-তম পদ হচ্ছে n স্কয়ার। তো চলো এরপরে আমরা পরবর্তী উদাহরণটা দেখি, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের অনুক্রম। এখানে দেখো একটা অনুক্রম দেওয়া আছে 1 3 6 আর হচ্ছে আমাদের 10। আমরা যদি এই সংখ্যাগুলোকে একটা বল হিসেবে বিবেচনা করি এবং চিত্রাঙ্কন করি তাহলে দেখো আমাদের চিত্রটা এরকম হবে যে আমরা প্রথম যে সংখ্যাটি রয়েছে 1, তো ধরে নিই আমাদের একটা বল, তাহলে আমরা চিত্রের মধ্যে একটা বল অঙ্কন করতে পারি। তার মানে আমরা বলতে পারি এখানে প্রত্যেকটা বাহুর মানই হচ্ছে আমাদের 1, এটা একটা সমবাহু আকারে প্রকাশ করা যাচ্ছে। তারপরে দেখো 3, যদি আমরা তিনটা বল বিবেচনা করি, এখানে হচ্ছে আমাদের টোটাল 3টা বল আছে। তুমি যদি খুব ভালো মতো খেয়াল করো দেখবা যে আমাদের এখানে 2টি বল, অতএব এখানে আমরা 2, এখানেও 2টি বল, এখানেও আমাদের 2টি বল, এটা সমবাহু আকারে প্রকাশ করা যায়। এরপরে আছে হচ্ছে আমাদের 6টি। তাহলে দেখো এখানে আমাদের টোটাল 6টি বল, 1 2 3 4 5, 6টি বল দিয়ে আমরা হচ্ছে একটা ত্রিভুজটাকে তৈরি করেছি। তাহলে আমরা বলতে পারি এখানেও এখানে 3টি বল, এই সাইডে হচ্ছে আমাদের 3টি বল এবং নিচেও হচ্ছে আমাদের 3টি বল রয়েছে। তার মানে সমবাহু আকারে প্রকাশ করা যাচ্ছে। অতএব এই অনুক্রমটিকে আমরা বলতে পারি একটি সমবাহু ত্রিভুজের অনুক্রম। ওকে, চলো এরপরে আমরা জেনে নিই হচ্ছে বিজোড় সংখ্যার অনুক্রম কি জিনিস আর হচ্ছে জোড় সংখ্যার অনুক্রম কি জিনিস। দেখো এখন আমরা শিখবো হচ্ছে জোড় সংখ্যার অনুক্রম। জোড় সংখ্যার অনুক্রমটা কেমন হতে পারে, দেখো 2 4 6 10। দেখো এই অনুক্রমের প্রত্যেকটি পদই হচ্ছে আমাদের জোড় সংখ্যা। তো এই জন্য আমরা এই অনুক্রমটিকে বলতে পারি হচ্ছে কি একটি জোড় সংখ্যার অনুক্রম। তো এই অনুক্রমের জন্য n-তম পদটা কি হবে, দেখো n-তম পদ লিখতে পারি হচ্ছে 2n। তো এখানে n হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তো দেখো এখানে n-তম পদ হচ্ছে 2n। 2n একটা জোড় সংখ্যা, যদি আমরা এখানে মান বসাই n এর পরিবর্তে 1 বসাই 2 আসে। যদি আমরা এখানে n এর পরিবর্তে
2 বসাই, দেখো আমাদের 4 আসে। যদি n এর পরিবর্তে আমরা 3 বসাই তাহলে আমাদের 6 আসে। দেখো আমরা এই অনুক্রমটি পেয়ে যাচ্ছি। এই n এর পরিবর্তে যদি আমরা 1 2 3 4 এভাবে বসাই তাহলে আমরা এই অনুক্রমটি পেয়ে যাচ্ছি। অথবা আমরা বলতে পারি এই অনুক্রমটির জন্য nতম পদ হচ্ছে 2n। এখানে 2n টা হচ্ছে একটা জোড় সংখ্যা, কারণ n এর পরিবর্তে আমরা যে মানটাই বসাই না কেন আমাদের আনসার জোড় সংখ্যাই আসবে। তো চলো এরপরে আমরা জেনে নিই হচ্ছে বিজোড় সংখ্যার অনুক্রম। দেখো বিজোড় সংখ্যার অনুক্রম কি জিনিস, যেই অনুক্রমের প্রত্যেকটি পদই আমাদের বিজোড় সংখ্যা হবে সেটি হচ্ছে আমাদের বিজোড় সংখ্যার অনুক্রম। তো এই এখানে দেখো প্রত্যেকটি পদই হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা, তাহলে আমরা বলতে পারি এই অনুক্রমটি হচ্ছে একটি বিজোড় সংখ্যার অনুক্রম। তো এই বিজোড় সংখ্যার অনুক্রমের জন্য আমাদের nতম পদটা কি হবে, দেখো n এর ভ্যালুটা হচ্ছে আমাদের 2n nতম পদ হচ্ছে 2n - 1 আর n এর মানটা হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এখন যদি আমরা n এর পরিবর্তে মান বসাই দেখবো যে এই অনুক্রমটি পাওয়া যায়। n এর পরিবর্তে যদি আমাদের মান 1 হয়, n = যদি আমরা 1 ধরি, সেক্ষেত্রে দেখো এখানে কি হবে, এবার যদি n এর পরিবর্তে আমরা 2 ধরি, n = যদি আমরা 2 ধরি, যদি n এর পরিবর্তে আমরা 3 বসাই, দেখো প্রত্যেকটি উপাদানই আমাদের কত আসছে, একটি বিজোড় সংখ্যা করে আসছে। তো 2n - 1 এর মধ্যে যদি n এর পরিবর্তে আমরা 1 2 3 এভাবে বসাই দেখবো যে আমাদের প্রত্যেকটি মানই হচ্ছে বিজোড় সংখ্যা আসছে। এবং এটি দেখো যে প্রথমে যখন n বসিয়েছি তখন আমাদের প্রথম পদটা চলে এসেছে। তারপরে যখন আমরা এখানে n এর পরিবর্তে 2 বসিয়েছি তো আমাদের দ্বিতীয় পদ, 3 যখন বসিয়েছি তখন আমাদের তৃতীয় পদ চলে এসেছে। এইভাবে যদি আমরা n এর মান 4 5 6 বসাই তাহলে আমাদের অনুক্রমের পরবর্তী পদগুলো চলে আসবে। তো আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।